নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমরা বিগত বেশ কয়েকটা ভিডিওতে সপ্তশতী হোম নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমরা লাস্ট ভিডিওতে পুরো সপ্তশতী হোমটা কমপ্লিট বলে ফেলেছিলাম, কিন্তু বৃহৎ যে সংকল্পটা, যেটা নিয়ে লোকজনের খুব ইন্টারেস্ট এবং যেটা লোক করতে এখন খুব উদ্যত হয়েছে, তো সেইটা নিয়ে একটু আলোচনা করবো। বড় যে সংকল্পটা, ওটা আগের ভিডিওতে বলেছিলাম যে পরে আলোচনা করবো, তো ওটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। তো প্রথমেই সংকল্প করার আগে আমরা দেখবো সংকল্প ওয়ার্ডটা কি মানে, সংকল্প কেন করতে আমরা জানি। আমাদের বলছে প্রথমে দেখি যে সংকল্প জিনিসটা কি, কেন মানে সংকল্পটা ওয়ার্ডটার মানে কি। আমরা অনেক সময় বলি যে আমরা মনে মনে সংকল্প করেছি যে এইটা করব, মনে মনে সংকল্প করেছি যে চাকরি পেলে এই করব, মনে মনে সংকল্প করেছি যে এই কোম্পানিতে জব করব, কিছু একটা এরকম একটা ফর এক্সাম্পল। এই সংকল্প মানেটা কি, আমরা সিম্পল ভাষায় যদি বলি তাহলে মনে মনে কিছু একটা স্থির করা এবং ওটাকে করার জন্য দৃঢ় একটা মনোভাব তৈরি করা, যেটা আমি করবই, যেটা আমি এই কাজটা আমি করবই, এটাকে আমরা বলি যে মনে মনে সংকল্প করা। সংকল্প ওয়ার্ডটাকে অমর কোষে বলছে পুংলিঙ্গ হিসেবে উদ্ধৃত করা হয়েছে, ঠিক আছে। এবং বলা হয়েছে যে সংকল্প হচ্ছে সম কৃপ ভাবে অল। সম কৃপ ভাবে অল মানে কর্ম মানসম সম কৃপ ভাবে অল কর্ম মানসম, অর্থাৎ কর্মমান সম চিত্তের একাগ্রতা স্থাপন। কর্মমান সম চিত্তের একাগ্রতা স্থাপন অর্থাৎ কোন একটা কাজ করবোই ভেবে চিত্তটাকে ফিক্স করা, যে মনটাকে ফিক্স করা যে এই কাজটা আমি করবো, এটাকে সংকল্প বলে। অর্থাৎ একাগ্র চিত্তে ধ্যান সহকারে কোনো কর্মে চিত্ত নিয়োগ করলে তাকেই সংকল্প বলে। এটা হচ্ছে সংকল্পের মিনিং। এবার হচ্ছে সংকল্প কেন করবো আমরা জানি, আমরা পুরোহিত দর্পণে শ্লোক রয়েছে, সংকল্প না করলে কর্মের অর্ধেক ফল হয়, কর্মের অর্ধেক ফল লাভ হয়। তাই জন্য সংকল্প করতে হয়। বা যেই কর্মের আমি ফললাভ আশা করছি না, সেই কাজের জন্য সংকল্প। যেমন নিত্য পুজো আমি কি সংকল্প করবো? নিত্য পুজোর কোনো ফল আমি আশা করছি না। নিত্য পুজো কাকে বলে? ডেলি যে পুজো করা নিত্য কর্মের মধ্যে পড়ে। আর নিত্য কর্ম কাকে বলে? না, যেই কাজ না করলে প্রত্যাব্যয় হয় তাকে নিত্যকর্ম বলে। তাই নিত্যকর্ম করে আমি নিশ্চয় কোনো এক্সপেকটেশন রাখবো না, তাই জন্য নিত্যকর্ম। বা এরকম অনেক সময় নিষ্কাম পুজো হয়, নিষ্কাম পুজো করে অনেকে, যে সংকল্প না করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সংকল্পের দরকার নেই। কিন্তু যেটা কাম্য পুজো, সেখানে কিন্তু সংকল্পের দরকার আছে। বলছে সংকল্পেন বিনা রাজন যৎকিঞ্চিৎ কুরুতে নরঃ ফলঞ্চাল্পকম তস্য ধর্মাস্যার্থায় ক্ষয়ো ভবেৎ। অর্থাৎ বলছে সংকল্পেন বিনা রাজন যৎকিঞ্চিৎ কুরুতে নরঃ, সংকল্প করে যদি কেউ কোনো কাজ করে, ফলঞ্চাল্পকম তস্য, ফলটা অল্প হয়ে যায়, পুরোপুরি ফললাভ হয় না, তস্য তার ধর্মাস্যার্থায় ক্ষয়ো ভবেৎ, আর ধর্মাস্যার্থ ক্ষয় ভবেৎ অর্থাৎ ধর্মের অর্ধেক ক্ষয় হয়, ঠিক আছে। এই জন্য আমরা সংকল্প যে কোনো কাম পুজো করে থাকবো। এবার বড় সংকল্পটার ক্ষেত্রে আমাদের সংকল্পের কি কি উল্লেখ করতে হবে, এর প্রচুর মানে প্রকারভেদ রয়েছে, ঠিক আছে। একদম মিনিমাম যেটুকু উল্লেখ করতেই হবে আমাদের তিথি, মাস, পক্ষ, তিথি এবং গোত্র এবং নাম, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি না, এটা একদম অতি সংক্ষেপে সংকল্প যেটা আমরা করে থাকি। এছাড়া সংকল্পের অনেক রকমের আকার হয়। একটা হয় বিরাট বড় সংকল্প, বিরাট বড়, অনেক কিছু ডিটেলস থাকে, মানে যেটা আমরা সপ্তশতী হোমে দেখে লাফালাফি করছি কামার পুকুরে, ওর থেকেও অনেক বড় সংকল্প হয়, ওটাও একটা পার্ট। আরও বড় সংকল্প হয়, আরও অনেক কিছু এক্সট্রা তার মধ্যে উল্লেখ হয়। তো আমরা 2-3 রকমের সংকল্প। একটা তো ছোট্ট সংকল্প, যেটা আমরা মানে হামেশাই যে কোনো পুজোতে কমনলি করে থাকি। একটা সংকল্প আমরা বলছে কিছুটা বড় এর থেকে, বলছে বিষ্ণুরোম তৎসদদ্য ब्राह्मणोऽह्नि द्वितीय परार्धे श्वेतवाराह कल्पे वैवस्वतमन्वन्तरे अष्टाविंशतितमे युगे कलौ प्रथमचरणे जम्बूद्वीपे भारतखण्डे आर्यावर्ते देशे भारतवर्षाख्या विष्णुक्रान्तदेशान्तर्गत पुण्यभूदेशे बौद्धावतारे अमुकऋतौ अमुकमासी अमुकराशिस्थभास्करे अमुकपक्षे अमुकवासरे अमुकतिथौ अमुकगोत्रः अमुकप्रवरान्तर्गत अमुकवेदान्तर्गत अमुकशाखैक देशाध्यायिन श्री अमुकदेवशर्मा अमुकदासः
তারপর যে কাজটা করব, অমুক কামনার্থে অমুক কর্ম করিষ্যামি, অমুক কামনার্থে অমুক কর্ম করিষ্যে বা করিষ্যামি। এটা একটা। আরেকটা হয় যেটা আমরা বড়, যেটার জন্য লোকে লাফালাফি করছে আজকাল, সেখানে বলছে ওম বিষ্ণুর বিষ্ণুর বিষ্ণুঃ নমঃ তৎসৎ শ্রীমদ্ভগবতো মহাপুরাণস্য শ্রীমদ্ভগবতো মহাপুরুষস্য বিষ্ণুরাজ্ঞয়া প্রবর্তমানস্য অদ্য ব্রাহ্মণো দ্বিতীয়ে পরার্ধে श्रीश्वेतवाराहकल्पे वैवस्वते मन्वन्तरे अष्टाविंशतितमे युगे कलियुगे कलि प्रथमचरणे भारतवर्षे भारतखण्डे जम्बूद्वीपे आर्यवर्तान्तर्गते ब्रह्मवैवर्तैकदेशे पराभवनामके संवत्सरे तथा সিদ্ধার্থী সমাক্ষে শ্রী বিক্রম বর্ষে উত্তরায়ণে। এইবার এখান থেকে শুরু হচ্ছে ভ্যারিয়েবলগুলো। এতটুকু কনস্ট্যান্ট আপাতত। কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবল আমরা জানি যারা কোডিং করি এবং যারা ম্যাথ করেছি বা এমনি নর্মাল মানুষও জানি যে কনস্ট্যান্ট মানে যেটা চেঞ্জ হয় না, যেটাকে আমরা বলি ধ্রুবক, আর ভ্যারিয়েবল মানে রাশি যেটা চেঞ্জ হয়। এই রাশি মানে আবার এই শুক্লপক্ষ, ওই সূর্যের রাশি না, চেঞ্জ হতে পারে। তো যেটার ভ্যালু চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। এবার এইগুলো হচ্ছে ভ্যারিয়েবল। কীরকমভাবে? প্রথমে শুরু হলো কি উত্তরায়ণে, অর্থাৎ আমি যখন কর্মটা করছি তখন আমাকে দেখতে হবে যে উত্তরায়ণ চলছে নাকি দক্ষিণায়ন চলছে। ঠিক আছে, এটা আমরা দেখে নেবো পঞ্জিকাতে বা আমাদের মাসগুলোর থেকে দেখে নেবো যে উত্তরায়ণ চলছে নাকি দক্ষিণায়ন চলছে। গ্রীষ্মার্তৌ, অর্থাৎ গ্রীষ্মার্তৌ মানে গ্রীষ্ম ঋতৌ, এই রিটা রেফ হয়ে গেছে, এটা সন্ধিতে হয়, তাহলে গ্রীষ্মার্তৌ অর্থাৎ গ্রীষ্ম ঋতৌ। এবার এটা অনেকে, আমি তো আগের ভিডিওতে বলেছি যে মঠের এই লাইভটাকে কপি করে কি সর্বনাশ করেছে লোকজন, মানে না বুঝে কপি করেছে, অন্ধের মতো পাঠ করে গেছে খালি তিথিটা চেঞ্জ করে। তো উত্তরায়ণটাকে দক্ষিণায়ন করতে হবে, যদি দক্ষিণায়নে বোঝায়, না উত্তরায়ণ থাকবে। গ্রীষ্ম ঋতৌ এরকম বলতে পারি, গ্রীষ্মার্তৌ বলতে হবে, এরকম সবসময় মাথা দিবি না, ভেঙেও বলতে পারি গ্রীষ্ম ঋতৌ। এটা যদি যা ঋতু, বসন্তকালে করলে বসন্ত ঋতৌ, ঠিক আছে, হেমন্তকালে হেমন্ত ঋতৌ, ঋতুটার উল্লেখ করবো। তারপরে বৈশাখে মাসি, এখানে কি মাস উল্লেখ করলাম, কি কর্ম হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। যদি পুজো করি তাহলে এখানে হবে আমাদের গৌণচান্দ্র মাস। ঠিক আছে, অঙ্ক মাসি অর্থাৎ বৈশাখে মাসি, অর্থাৎ এখানে গৌণচান্দ্র মাসে উল্লেখ করব। কৃষ্ণে পক্ষে, কি পক্ষ চলছে সেটা। অমুক তিথৌ, যেই তিথিটাতে আমি করছি। ঠিক আছে, ভানুবাসরে, অর্থাৎ যেই দিবসে হচ্ছে ভানু, রবিবার হলে রবি, মঙ্গলবার হলে মঙ্গলবাসরে, বুধবার হলে বুধবাসরে, সেই বাসরে। ধনিষ্ঠ নক্ষত্রে ব্রহ্মযোগে, এই যে নক্ষত্রটা আমাদের ওই পঞ্জিকাতে লেখা থাকে যে ওই দিনকে ওই সময় কি নক্ষত্র চলছে ওটা দেখবো আমরা। ঠিক আছে, কৌলভকরণে মেষ রাশি স্থিতে ভাস্কর। আচ্ছা, করণ থাকে কি, যোগ, ব্রহ্মযোগ, কৌলকরণ, এগুলো কৌলবকরণ, এগুলো কিন্তু পঞ্জিকাতে লেখা থাকে কোন যোগ কোন করণ, ওগুলো দেখে দেখে বলতে হবে। কামারপুকুরের লাইভ থেকে কপি করলে হবে না। আমরা যদি এই বড় সংকল্প করার অকাত না থাকে করবো না, কারণ এই বড় সংকল্পই করতে হবে, মাথার দিব্যি কোথায় নেই। শুধুমাত্র মঠকে কপি করার জন্য না বুঝে করে কোনো লাভ নেই। যদি এগুলো করতে হয় তাহলে ভ্যারিয়েবলগুলোকে ঠিকঠাক ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে হবে, আদারওয়াইজ করার কোনো দরকার নেই। শুধুমাত্র এতদিন ধরে ছোটো ছোটো সংকল্প যা করে আসা হয়েছে ওটা করলেই হবে। তো এবার ধনিষ্ঠ নক্ষত্র জায়গায় যে নক্ষত্রটা হবে সেখানে ব্রহ্মযোগে যেই যোগ থাকবে ওই সময়, কামারপুকুরে ব্রহ্মযোগ বলেছিল, আমি ব্রহ্মযোগ বলে দিলাম, এরকমটা নয়। কৌলবকরণে, কি করণ চলছে পঞ্জিকাতে লেখা থাকে। মেষ রাশি স্থিতে ভাস করে। এবার এখানে এক একটা গ্রহ এক একটা রাশিতে থাকে। আমরা আমাদের সৌর মাস ক্যালকুলেট করি যে সূর্যদেব কোন রাশিতে এই সময় রয়েছে সেটা অনুযায়ী। যেমন সূর্যদেব যদি মেষের রাশিতে থাকে তাহলে সে থাকে বৈশাখ মাস, আমরা বাংলায় যেটা ক্যালেন্ডারে বলি, যেটা মকর রাশিতে থাকে, মীন রাশিতে থাকে আমাদের চৈত্র মাসে, মকর রাশিতে থাকে, কুম্ভ রাশিতে থাকে আমাদের ফাল্গুন মাসে। ঠিক আছে, তারপরে মকর রাশিতে থাকে ইয়েতে আমাদের মাঘ মাসে। তো এইভাবে যেই মাসে যেটা কন্যা রাশিতে থাকে আশ্বিন মাসে, কার্তিক মাসে থাকে আমাদের ভুলে গেলাম পরপরটা, যাই হোক। তো এই যে কি বলে এটার নাম, এই সূর্য কোন রাশিতে আছে সেটা উল্লেখ করলাম এখানে। কিভাবে
মেষ রাশি স্থিতে ভাস করে। এবার মেষের জায়গায় যেই রাশিতে সূর্যদেব থাকবে সেই রাশিটা, ওটা সৌর মাসের উল্লেখ করলো। এরপর আরও আছে, এখানে শেষ হয়নি। মকর রাশিতে চন্দ্র ডেলি রাশি চেঞ্জ করে, মুহুর রাশি চেঞ্জ করে, চন্দ্র তো ঘোরেও তাড়াতাড়ি। তো চন্দ্রের রাশিটা পঞ্জিকাতে আমার ডেলি পেয়ে যাবো, চন্দ্র এই মুহূর্তে কোন রাশিতে রয়েছে। বৃষ রাশি স্থিতে দেবগুরু, এটা পঞ্জিকাতে কিছু কিছু পঞ্জিকায় থাকে, কিছু কিছু থাকে না, কারণ এটা তো দেবগুরু অনেক দেরি দেরি করে রাশি চেঞ্জ করে। তো এটা আমরা অ্যাপে, যদি কারোর কাছে ঋগ পঞ্চাঙ্গের অ্যাপ থাকে তাহলে প্রত্যেকটা রাশি সে পেয়ে যাবে। ঠিক আছে, কামারপুকুরের লাইভতে কপি করার দরকার নেই, কারণ ওইখানে কবে হয়েছে তার নয় ঠিক, ওই রাশি দিয়ে চলে গেলাম তাতে হবে না। আমি যেই দিনকে করছি সেই দিনকে আমাকে দেখতে হবে। তাহলে যেই রাশিতে দেবগুরু থাকবে, অর্থাৎ বৃহস্পতি যেই রাশিতে থাকবে সেটার উল্লেখ করলাম। ঠিক আছে, এবার বলছে প্রত্যেকের রাশির উল্লেখ না করে এখানে একটা ট্রিক্স আমি ইউজ করলাম। বলছে শেষেষু গ্রহেষু যথাযথ রাশি স্থান স্থিতেষু। শেষেষু মানে বাকি গ্রহগুলো, শেষেষু গ্রহেষু, এখানে সপ্তমী এক বহু বছর ইউজ করেছে, কারণ অনেক রাশি 2 বছরের থেকে বেশি, এই জন্য শেষেষু গ্রহেষু যথাযথ রাশি স্থান স্থিতেষু, অর্থাৎ বাকি গ্রহরা নিজ নিজ স্থানে অবস্থান করছে এরকম একটা সময় আমি কাজটা করছি। কি সুন্দরভাবে উল্লেখ করছে, রাশি স্থান স্থিতেষু সৎসু এবং গুণ বিশিষ্টায়াম পুণ্যতিথৌ। সৎ এবং গুণ বিশিষ্ট তিথিতে পশ্চিমবঙ্গ, আমাদের এখানে এখানে বলছে যে পশ্চিমবঙ্গ প্রদেশান্তর্গত, এবার কেউ যদি অন্য স্টেটে থাকে তাহলে সেই স্টেটে করবে, মধ্যপ্রদেশান্তর্গত এরকমভাবে করবে। এবার যদি হরিয়ানা প্রদেশান্তর্গত, ঠিক আছে, কর্ণাটক প্রদেশান্তর্গত, এরকমভাবে আলাদা আলাদা প্রদেশের নাম উল্লেখ করবে। গঙ্গায়া পশ্চিমে দিশি, এটা এই কামারপুকুরটাতে হুগলি মণ্ডলান্ত পাতি, অর্থাৎ এটা যদি আমরা কলকাতায় করি তাহলে গঙ্গায়া পূর্ব দিশি হবে। আর যে গঙ্গার ধারে যেই শহর না, তাহলে সেটা উল্লেখ করবো না, এই ওয়ার্ডটাই বাদ চলে যাবে। কামারপুকুরে গঙ্গায়া পশ্চিম দিশি বলেছে বলে আমাকে একটা কিছু বলতে হবে এরকম ব্যাপারটা না, এই ওয়ার্ডটাই বাদ চলে যাবে। তাহলে হুগলি মণ্ডলান্ত শ্রীধাম কামারপুকুর, এবার এখানে শ্রীধাম ওয়ার্ডটা ইউজ করে চলে সব। এবার আমি আমার বাড়িতে করলে তো নিশ্চয়ই ধাম ইউজ করবো না, দরকার নেই, এমনি সেই জগন্নাথ মন্দিরে ধাম নিয়ে মার্কেটে যাকে তাকে তো ধাম বলা যাবে না। তো কামারপুকুরে যেহেতু ঠাকুরের জন্মস্থান, ওটাকে আমরা অবশ্যই ধাম বলতে পারি, কিন্তু আমার বাড়িটাকে তো আমি ধাম বলতে পারি না, আমি জন্মেছি বলে, তো ওই জন্য শ্রীধাম ওয়ার্ডটা আবার ইউজ করবো না। ঠিক আছে, তো হুগলি মণ্ডলান্তর্গত না বলে আমরা যেখানে বলবো অন্য যেইখান, মানে যেই ডিস্ট্রিক্টে হচ্ছে সেই ডিস্ট্রিক্টে, কলিকাতা মণ্ডলান্তর্গত এরকম বলবো কলকাতায় হলে। ঠিক আছে, শ্রী বলার দরকার নেই, শ্রীধাম। তারকেশ্বর অন্তর্গত বা কামারপুকুর অন্তর্গত, এরকম নগর এর নাম বলছে, অর্থাৎ ওই এরিয়াটার নাম। ধরো আমি শ্যামবাজার করছি, তাহলে শ্যামবাজার অন্তর্গত, অর্থাৎ ওয়ার্ডের নামটা তো আমি চেঞ্জ করি। এবার শ্যামবাজার সংস্কৃত ওয়ার্ড না, কিন্তু ওটা নাউন, ওটা ওইভাবেই আমরা ইউজ করবো। ঠিক আছে, বিশেষ্যগুলোকে চেঞ্জ করা যাবে না ওরমভাবে হঠাৎ করে। শ্যামবাজারটাকে বাজারের সংস্কৃত করে ওরমভাবে করবো না, আবার বেশি পাকা মারারও দরকার নেই। নাউন শ্যামবাজার এরিয়াটার নাম শ্যামবাজারই বলবো, বাগবাজার নাম বাগবাজার, বরানগর বরাহনগর বলবো, ওইগুলোকে আর চেঞ্জ করার দরকার নেই। রামনগর স্থিত, এগুলো বলার দরকার নেই। তো বরাহনগর অন্তর্গত অমুক স্থিত, মানে ধরো ওখানে ধরো রয়েছে আমাদের কি যেন নাম ওটার, দর্জিপাড়া, বরানগরের মধ্যে রয়েছে, বরানগর অন্তর্গত দর্জিপাড়া স্থিত, এরকম বলে তারপরে আমরা আমাদের গোত্র নাম বলবো। অমুক গোত্র, অমুক দাস, অমুক দেব শর্মণ, অমুক কামনার্থায়, ধরো চণ্ডী হোমের ক্ষেত্রে শ্রী শ্রী চণ্ডিকা প্রীতি কাম। ঠিক আছে, এবার আরও এখানে অ্যাড করা যায় হ্যানা তেনা, হাবি জাবি, রোগ সম্প্রসমান, হ্যানা তেনা, যেগুলো করবো আমরা, যে পারপাসে করছে সেইগুলো উল্লেখ করবো অবশ্যই, কামনা। তারপরে শ্রী চণ্ডিকা প্রীতি কাম, শ্রী সপ্তশতী पूजान्तर्गतः श्री चण्डिका पूजनपुरवस्थिते श्रीमच्चण्डिका नामाग्नौ श्रीकृष्णद्वैपायनभिधान महर्षि वेदव्यास प्रोक्त जयाख्यं मार्कण्डेय उवाच, जयाख्यं मार्कण्डेय पुराणान्तर्गतस्य ओं मार्कण्डेय उवाच सावर्णी सूर्यतनया इत्यादि सावर्णी भविता मनुः इत्यान्तं ग्रन्थसन्दर्भात्मकः। এগুলো আবার একই থাকবে সপ্তশতী হোমের ক্ষেত্রে। सप्तशती मंत्रमया देवी माहात्म्य प्रकाश स्तोत्रस्य प्रत्येकं स्वाहान्तेन एकैकशः
সাহায্য বিল্বপত্রই, যে বিল্বপত্র দিয়ে হোম করবে সে বলবে সাহায্য বিল্বপত্রই, যে করবী পুষ্প দিয়ে করবে সাহায্য করবী পুষ্পই, যে সাকল্য দিয়ে করবে সাহায্য সাকল্যই, যে ঘৃতাহুতি দেবে তাহলে সে বলবে শুধুমাত্র একৈকশ ঘৃতে না সপ্তশতী হোমমহং করিষ্যে। ব্যাস এই হলো আমার বৃহৎ সংকল্প। বৃহৎ, এটা সপ্তশতী হোমের প্লে লিস্টে বলে সপ্তশতী হোমের জায়গাটা বললাম। এবার না হলে ওই অঙ্ক গোত্র অঙ্ক দেব শর্মণ অঙ্ক দাস শ্রীমৎ শ্রী শ্রী অঙ্ক পিতৃ কাম বা শ্রী শ্রী অঙ্ক কামনার্থায় অঙ্ক কর্ম করিষ্যে। এখানে চণ্ডীর জন্য চণ্ডীটা বললাম, নাহলে যে যা যা করবে তাই সেই কর্ম করিষ্যে। এইভাবে বৃহৎ সংকল্প করতে হবে। তো আশা করি এই সংকল্পটা করতে গেলে আমাদের একটু তিথি নিয়ে পঞ্জিকা নিয়ে বসতে হবে, লাইভ খুলে না বসে পঞ্জিকা নিয়ে বসতে হবে। এই হলো ব্যাপার। তো নমস্কার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।